নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গল্প, যা বিভিন্ন বোর্ডের সিলেবাসেই এই গল্পটি অন্তর্ভুক্ত থাকে। তো এই বছরও এটি সিবিএসই বোর্ডের নবম শ্রেণীতে এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীতেও এই গল্পটি রয়েছে। গল্পটি তোমরা স্ক্রিনে নাম দেখে বুঝতে পারছো যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্প নিয়ে আজকের আলোচনা। তো প্রথমত, যে কোনো গল্প আলোচনার পূর্বে তার সম্পর্কে কিছু কথা বলা প্রয়োজন। তো যেমন ধরো যে এই ছুটি গল্পটি রবীন্দ্রনাথের যতগুলো ছোট গল্প রয়েছে তার মধ্যে অন্যতম এবং সবচেয়ে মনোগ্রাহী একটি ছোট গল্প। এই গল্পটি প্রথম প্রকাশ পেয়েছিল, রবীন্দ্রনাথ এই গল্পটিকে প্রথম প্রকাশ করেছিলেন 1299 বঙ্গাব্দের সাধনা পত্রিকার পৌষ সংখ্যায়। ঠিক আছে, সাধনা পত্রিকার পৌষ সংখ্যায়, সাধনা পত্রিকার পৌষ সংখ্যা, ঠিক আছে, পৌষ মাসের, এবং সালটা কত? সালটা হচ্ছে 1299 বঙ্গাব্দ। ঠিক আছে, এই 1299 বঙ্গাব্দের পৌষ সংখ্যায় এই গল্পটি প্রকাশ পায়। এবং হচ্ছে কি যে এই গল্পটির যে পূর্বসূত্র সেই সম্পর্কে রবীন্দ্রনাথ তার একটি পত্রে লিখেছিলেন। সেটা পত্র 1891 সালের 23শে জুন লেখা একটি পত্র থেকে জানা যায় যে শাহজাদপুরে নদীর ধারে গোটাকতক বিবস্ত্র ক্ষুদে ছেলের খেলাধুলা দেখে এই গল্প লেখার অনুপ্রেরণা। ঠিক আছে, আসলে কি যে আমরা জানি যে রবীন্দ্রনাথ তার যতগুলো গল্প লিখেছেন তার অধিকাংশ গল্পই হচ্ছে কি কোথায়, সেই বাংলাদেশের শিলাইদহ শাহজাদপুর পতিশর যে গ্রাম, সেই গ্রামে থাকাকালীন সময়ে বিশেষত রবীন্দ্রনাথের পৈতৃক জমিদারি পরিদর্শনের কাজে তাকে যখন সেখানে থাকতে হয়েছিল, তো তখন তিনি সেখানের মানুষের জীবনযাত্রা এবং সেখানকার মানুষের চলা বলা, তাদের চারপাশের সংস্কৃতি, সমাজ, সমস্ত বিষয়কে খুব কাছ থেকে দেখেছিলেন। এবং সেই মানুষগুলোর জীবনের যে চালচিত্র, সেটাই হচ্ছে কি তার এই গল্পগুচ্ছের বিভিন্ন গল্পের মধ্যে উঠে এসেছে। যেমন ধরো পোস্টমাস্টার, এটি বিখ্যাত ছোট গল্প। এটাও হচ্ছে কি সেই রবীন্দ্রনাথ যে সময় জমিদারি পরিদর্শনের কাজে বাংলাদেশে ছিলেন সেখান থেকেই নেওয়া। তো তাদের সেই কুঠিবাড়িতেই হচ্ছে কি একটি পোস্ট অফিস ছিল, সেই পোস্টমাস্টার, সেখানকার পোস্টমাস্টারকে দেখেই হচ্ছে কি তার সেই গল্প লেখার অনুপ্রেরণা। তো যাই হোক, মূলত হচ্ছে কি যে লাইন টু লাইন গল্প পড়ার থেকেও বড় বিষয় হচ্ছে একটা গল্পকে কত সহজে উপস্থাপন করা যায়। তো তোমাদের কাছে যেহেতু সম্পূর্ণভাবে টেক্সট বুক রয়েছে, তো তোমরা স্বাভাবিকভাবে লাইন টু লাইন পড়তেই পারবে। কিন্তু আমি প্রথমত একটা বিষয় বলবো যে আমার চ্যানেলের যেটা মূল কথা, সেটা হচ্ছে যে কোনো বিষয়কে খুব সহজ সরল এবং সাহিত্যের যে কোনো প্রকরণকে সহজভাবে পরীক্ষা উপযোগী করে তোমাদের কাছে তুলে আনাই আমার একমাত্র উদ্দেশ্য, বা আমার চ্যানেলের একমাত্র উদ্দেশ্য। তো তোমরা আমার চ্যানেলটিকে খুব ভালো করে হচ্ছে কি যে প্রত্যেকটা ভিডিওকে দেখো এবং তোমাদের উপযোগী যে ভিডিওগুলো সেগুলোকে তোমরা দেখো এবং ভিডিওটির সঙ্গে থাকো, এবং আমি চেষ্টা করব যে নিত্য নতুন তোমাদের প্রয়োজনীয় অন্যান্য ভিডিও দেওয়ার। তো আমি চলে যাচ্ছি আমার মূল যে উদ্দেশ্য, বা আমি যেভাবে টেক্সটকে সবার সামনে উপস্থাপন করি সেই বিষয়ের প্রতি। দেখো স্ক্রিনে প্রথমেই যে রবীন্দ্রনাথের ছুটি গল্পটিকে কিভাবে পড়তে হবে
বা ছুটি গল্প থেকে তোমাদের কি ধরনের বা কি জাতীয় হচ্ছে কি কীভাবে বিষয়টিকে তোমরা তোমাদের উপযোগী করে পড়বে সেটাই আমি এখানে তুলে ধরেছি। দেখো, ছুটি উৎস হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ এবং সাধনা পত্রিকায় প্রথম প্রকাশ পেয়েছিল এই গল্পটি, এবং স্বাভাবিকভাবে হচ্ছে কি যে 1299 বঙ্গাব্দের পৌষ সংখ্যায় সাধনা পত্রিকায় এটি প্রকাশ পায়, এবং যে কি রবীন্দ্রনাথ সাজাদপুরে যেই কিছু ছেলেকে খেলতে দেখে, নদীর ধারে কিছু ছেলেকে খেলতে দেখেই এই গল্প লেখার অনুপ্রেরণা পেয়েছিলেন, তা আমি শুরুতে বলেছি। দেখো, মূল গল্পের মধ্যে মোট চরিত্র কতগুলো রয়েছে? মোট চরিত্র রয়েছে, গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফটিক চক্রবর্তী নামের একটি ছেলে, ঠিক আছে। আর কারা কারা রয়েছে? রয়েছে তার মামাতো ভাইয়েরা, তারপরে রয়েছে ফটিকের ছোট ভাই মাখনলাল, এবং হচ্ছে কি মামি, এবং ফটিকের মামা বিশ্বম্ভর, আর হচ্ছে ফটিকের মা, ঠিক আছে। তো এই হচ্ছে কি মোট চরিত্রগুলোকে আমরা পাচ্ছি। তার মধ্যে হচ্ছে কি খুব সক্রিয়ভাবে কারা কারা রয়েছে? ফটিকের যে কি ভাই মাখন রয়েছে, মামা বিশ্বম্ভর রয়েছে, আর মা রয়েছে। আর বাকি যারা রয়েছে তারা হচ্ছে কি, যেমন ভাই, মামাতো ভাইয়েরা, তাদের কোনো সরাসরি উপস্থিতি নেই, তাদের মনোভাব আমরা হচ্ছে গল্পের মধ্যে জানতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো, শুরু করছি যে ছেলেদের দলের সর্দার কে ছিল? ছেলেদের দলের সর্দার ছিল ফটিক চক্রবর্তী, ঠিক আছে। তারপরে হচ্ছে কি যে ছেলেদের দলের সর্দার ফটিক চক্রবর্তী, আর কি, আর হচ্ছে নদীর ধারে একটি শালকাঠের গুঁড়ি মাছ ফেলে রাখা হয়েছিল, কেন? সেটা দিয়ে মাস্তুল তৈরি করা হবে, ঠিক আছে। তো নৌকোর একটা বিশেষ অংশ যা জলের মধ্যে হচ্ছে কি নৌকোকে ঠিক রাখার জন্য, জলের ঢেউয়ে যাতে নৌকা কখনো উল্টে না যায় সেটার জন্য হচ্ছে কি যে মাস্তুল কাজ করে। তারপর হচ্ছে কি ফটিকের ছোট ভাইয়ের নাম কী ছিল? মাখনলাল। ফটিকদের পদবী কী ছিল? সারনেম কী ছিল? চক্রবর্তী। মাখন খেলা নষ্ট করার জন্য কাঠের গুঁড়ির ওপর বসেছিল, ঠিক আছে। আর কি, মাখন সমেত কাঠের গুঁড়ি ঠেলে দিলে মাখন গুঁড়ির তলায় চলে যেতে পারে, এই বিপদের কথাই হচ্ছে কি যে গল্পের শুরুতে রয়েছে, তাই তো। তারপর কি যে সমূহ বিপদের কথা, মানে এখানে দেখবে যে টেক্সটের শুরুতেই সমূহ বিপদের কথাও যে কি সেই বিপদের কথাই এখানে বলা হয়েছে। তারপর বিদেশি নৌকা থেকে যে ভদ্রলোক নেমেছিল তিনি আসলে কে? তিনি হচ্ছে ফটিকের মামা বিশ্বম্ভর, ঠিক আছে। বিশ্বম্ভর কোথায় ছিল? বিশ্বম্ভর পশ্চিমে কাজ করতে গিয়েছিল। আর কি, ফটিকের মামার 3টি সন্তান ছিল, এবং ফটিকের মামাবাড়ি কোথায় ছিল? কলকাতায় ছিল ফটিকের মামাবাড়ি। ফটিককে ডাকতে এসেছিল বাঘাবাগদি। ফটিকের মা জানিয়েছেন যে কি ফটিক অবাধ্য, অমনোযোগী আর অশান্ত প্রকৃতির ছেলে। আর ফটিকের ভাই মাখনলাল কেমন? শান্ত, বাধ্য, মনোযোগী ও সুশীল স্বভাবের ছেলে। এরপর ফটিকের মামা ফটিককে কলকাতায় নিয়ে যাবার কথা বলেছিল। ফটিকের বাবা মারা গিয়েছিল, বিধবা বলতে ফটিকের মাকে বলা হয়েছে, ঠিক আছে। এরপর ছোট ছেলে মাখনের কথা ভেবে তিনি ফটিককে কলকাতায় দাদার বাড়িতে পাঠাতে কিন্তু সম্মত হয়েছিলেন। কারণ হচ্ছে কি যে ফটিকের মামা দীর্ঘদিন পরে তাদের বাড়িতে এসেছে, এবং ইতিমধ্যে হচ্ছে কি ফটিক এবং হচ্ছে কি তার ভাইয়ের জন্ম হয়েছে, তার বাবা মারা গেছে একটা দীর্ঘ সময় পরে তার হচ্ছে কি তার দাদা বিশ্বম্ভর দেখতে এসেছে বোনকে। ছোট ছেলে মাখনের কথা ভেবে তিনি ফটিককে কলকাতায় দাদার বাড়িতে পাঠাতে সম্মত হয়েছিলেন। ফটিক আসতে মামি কিন্তু খুশি হতে পারেননি, কারণ হচ্ছে কি তার নিজের 3টি ছেলে ছিল, তাদের মধ্যে ফটিকের মতো গ্রামের একটা দুরন্ত অশিক্ষিত ছেলেকে ছেড়ে দেওয়ায় একটা হচ্ছে কি বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়েছিল। এটা হচ্ছে আমরা এই গল্পের মধ্যেই পাবো। তারপরে এই গল্পের মধ্যে রবীন্দ্রনাথ সবচেয়ে উল্লেখযোগ্য এবং একজন দক্ষ মনোবিদের যে ভূমিকা, সেই ভূমিকা তিনি কিন্তু পালন করেছেন। সাধারণত হচ্ছে কি যে ফটিকের বয়সী 13-14 বছরের ছেলেদের স্বভাবের পরিচয় দিয়ে রবীন্দ্রনাথ এই গল্পের মধ্যে যেন একটা দক্ষ মনোবিদের পরিচয় দিয়েছেন। যেমন কি যে অত্যন্ত এই টেক্সটের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ, এই বয়সের
যে কি এই বয়সের ছেলেরা কি করে, এই বয়সের ছেলেরা যে কারো মনে স্নেহ জাগাতে পারে না, এদের সঙ্গে থাকতে বিশেষ ইচ্ছে করে না। এই বয়সের ছেলেদের আধো আধো কথা ন্যাকামি বলে মনে হয়, আবার বেশি পাকামো করলে তাও জ্যাঠামি বলে মনে হয়। তারপর এই বয়সে শরীরের দ্রুত বৃদ্ধি ঘটে, এই বয়সে গলার স্বরের কোমলতা চলে যায়। শৈশব এবং যৌবনের অনেক দোষ ক্ষমা করা গেলেও এই বয়সের কোনো দোষকেই মাফ করা যায় না। এই বয়সের ছেলেদের কাপড় চোপড়ের বিষয়ে বিশেষ ধারণাবোধ থাকে না। এই বয়সের ছেলেদের মধ্যে মূল্যবোধ বা মোরাল ভ্যালুর ধারণা জন্মায়, যে কারণে হচ্ছে কি গল্পের মধ্যে দেখবে যে ফটিকের মামি যে ফটিকের সঙ্গে একটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করেন তা কিন্তু সে বোঝে, এবং সেই অভিমানবশতই সে কিন্তু সেই বাড়ি ছেড়েই চলে গিয়েছিল, কলকাতায় মামাবাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তারপর কোথাও নিজের খাপ খাওয়াতে পারছে না বলে তাদের অবস্থাটা অনেকটা কি প্রভুহীন পথের কুকুরের মতো হয়ে যায়। এই বয়সে নারী জাতি বা বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ বোধ তৈরি হতে থাকে। এটাও গল্পের লেখক সুন্দরভাবে এই গল্পের মধ্যে কিন্তু বুঝিয়ে দিয়েছেন। তার মানে রবীন্দ্রনাথের যে বিশ্লেষণী শক্তি বা দৃষ্টিভঙ্গি কতটা গভীর ছিল সেটাও কিন্তু আমরা এখান থেকে পাই। তো দেখো, এই গেল হচ্ছে কি গল্পের যে ধারাবাহিক বা গুরুত্বপূর্ণ অংশগুলো, যে ফটিক হচ্ছে কি যে তোমরা এরপরে যখন হচ্ছে গল্পের ধারাবাহিক গল্পটাকে পড়বে, লাইন টু লাইন পড়বে, তখন দেখবে যে গল্পের মধ্যে এরকম হচ্ছে কি এরকম বিষয়গুলোকে বেশি করে ফোকাস করবে। তার কারণ এই বিষয়গুলোকে আমাদের জানা একান্ত প্রয়োজন। তাছাড়া হচ্ছে কি যে ফটিকের মতো ছেলে যে হচ্ছে কি পাড়াগাঁয়ের গ্রামীণ উন্মুক্ত পরিবেশের মধ্যে নিজের মুক্ত প্রাণ নিয়ে আর সানন্দে ঘুরে বেড়াতো, তার প্রাণের আনন্দ ছিল, কিন্তু সেই যে কি তাকে যখন সেই গ্রামের পরিবেশ থেকে সম্পূর্ণভাবে কলকাতার নাগরিক পরিবেশের মধ্যে তার হচ্ছে কি তিনটি মামাতো ভাই যারা হচ্ছে কি যারা তার সঙ্গে একটা দূরত্ব বজায় রাখতো, এমনকি স্কুলে হচ্ছে কি স্কুলে গুরুমশাইয়ের কাছে মার খেলেও তারা হচ্ছে কি তার সঙ্গে হচ্ছে কি তাদের যে একটা আত্মীয়তার সম্পর্ক সেটাও তারা অস্বীকার করত। একটা ফটিকের সঙ্গে সবাই হচ্ছে কি ক্রমশ একটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করত। ফটিক মাঝে মাঝে ভাবতো যে মামির তারকে যে ফরমাস করতো সেটা যদি সে করে দেয় খুব দ্রুত, তাহলে হয়তো মামি তাকে আরও বেশি ভালোবাসবে, এই ইচ্ছাতে সে করতো। কিন্তু দেখতো যে কি আদতে কোনোতেই কিছু নয়, মামি সবসময় তার সঙ্গে যেন একটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করে, আর সেই থেকেই তার অভিমান হয় এবং তার শরীরের যখন হচ্ছে কি যে ভীষণভাবে সে অসুস্থ হয়ে পড়ে, জ্বর আসে, সে হচ্ছে সেই বিশ্বম্ভরের বাড়ি থেকে চলে যায়। তারপরে হচ্ছে কি তার অনেক খোঁজাখুঁজির পরে শ্রাবণের মাস, এবং তাকে হচ্ছে কি খোঁজাখুঁজির পরে পুলিশে খবর দেওয়া হয়েছিল, মানে তাকে তখন নিয়ে আসা হয়। তো এরকমভাবে হচ্ছে কি তার মায়ের কাছেও খবর পাঠানো হয়েছে, এবং কি তার মা যখন এসেছে ততক্ষণে সবই শেষ, ফটিক ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তো এরকমভাবে গল্পের শুরুতে যতটা হচ্ছে উচ্ছলতা ফটিকের মধ্যে ছিল, শেষ কিন্তু সেই আনন্দ আর অনুভূতি সেটা নেই। একটা করুণ একটা পরিস্থিতি, একটা করুণ একটা অবস্থা, একটা যে কি গ্রামীণ পাড়াগে মুক্ত প্রাণের যে প্রতীক ছেলেটি, সেই ছেলেটিকে তার পরিবেশ থেকে ছিন্ন করে নিয়ে এসে একটা হচ্ছে কি যে প্রাণকে কখনো প্রাণীর থেকে ছিন্ন করা যায় না, যে ফটিক হচ্ছে কি যে গ্রামীণ প্রাকৃতিক পরিবেশের একটা প্রাণ, সেই প্রাণকে কলকাতার সেই হচ্ছে কি ইট কাঠ পাথরের বাক্স সদৃশ্য বাড়ির মধ্যে তাকে হচ্ছে কি ভালো রাখা যায়নি। একটা হচ্ছে কি একটা আলাদা ভাবনা এই গল্পের মধ্যে লুকিয়ে রয়েছে। আশা করি তোমরা পুরো বিষয়টিকে খুব সহজভাবে বুঝতে পেরেছো, এবং এখানে যে বিষয়গুলি দেওয়া আছে এই গল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। ততক্ষণ তোমরা ভিডিওটির সঙ্গে থাকো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। ধন্যবাদ।